খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের। ট্রাম্পের প্রাতরাশ প্রার্থনায় তারেক রহমানকে আমন্ত্রণ। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ আশা পররাষ্ট্র উপদেষ্টার। সিইসি বলছেন একদিনে সম্ভব নয় জাতীয় ও স্থানীয় সরকারের ভোট। বছরের মাঝামাঝিতেই নতুন করের বোঝা চাপাচ্ছে অন্তর্বর্তী সরকার। মূল্যস্ফীতি উস্কে দিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাভিশ্বাস নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। ওষুধ তো নিত্য প্রয়োজনীয় মৌলিক অধিকার মানুষের। তো এই মৌলিক অধিকারের দাম যদি বেড়ে যায় তো ওই মৌলিক অধিকার পূরণ করবে কিভাবে? দেখা যায় 1000 টাকা ইনকাম করিও আমাদের টাকা থাকে না। আমরা জনগণ পরে মাঝখানে জিবে পরে মরতে আছে, আর কি করবো? চোখ রাঙাচ্ছে HMPV ভাইরাস। ভারতে শনাক্তের পর সীমান্তে সতর্ক বাংলাদেশ। আতঙ্কিত না হয়ে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার মধ্যেই ফের বিএসএফ এর গুলি। এবার 2 বাংলাদেশি আহত, সতর্ক অবস্থানে বিজিবি। লস অ্যাঞ্জেলেসের দাবানল যুদ্ধ পরিস্থিতির মতো মন্তব্য প্রেসিডেন্ট বাইডেনের। প্রাণহানি বেড়ে 11 জন, $150 বিলিয়ন বেশি সম্পদের ক্ষয়ক্ষতি। এবং বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না 1 বছর। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তবে এখন তিনি মানসিক ও শারীরিকভাবে বেশ সুস্থ বলে জানালেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। যুক্তরাজ্যের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। চিকিৎসার এই পর্যায়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জানান খালেদা জিয়ার যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা করেই চিকিৎসা দেয়া হচ্ছে। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। তবে দেশনেত্রী এখন মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি। উনি এখন রিল্যাক্স, মেন্টালি উনি খুব পিস, বিকজ ওনার ছেলে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান উনি সেখানে কন্টিনিউয়াসলি ভিতরে আছেন। এই সময় দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। গেল 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বার্ষিক এই আয়োজনে উঠে আসতে পারে বিশ্ব রাজনীতি, ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়।
20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে শুরু হয়েছে অতিথিদের নিমন্ত্রণ। সব ছাপিয়ে এখন আলোচনায় 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির মার্কিন ন্যাশনাল পিয়ার ব্রেকফাস্ট, যেখানে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ পেয়েছেন নাইজেরিয়ান শিল্পী নাথাল বেসি। চলছে ক্ষণগণনা। ওয়াশিংটনের এই আয়োজন ভিন্ন কারণে ঢাকায় আলোচনার কেন্দ্রে, যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে অতিথির তালিকায় আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে এ আমন্ত্রণ জানানো হয়। এর আগে পাকিস্তানের বেনজির ভুট্টো, তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা আমন্ত্রিত ছিলেন। এই বার্ষিক ইভেন্ট প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শিগগিরই জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। এরপর দ্রুতই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের, এমনটি মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, জুলাই আগস্টের পর দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হয়েছে, তাই বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সে এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পরে মহা সংকটের মধ্যে দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারে অর্থ পাচার, দুর্নীতি আর রিজার্ভ কমে যাওয়ার মতো নানা সংকটে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্থনীতি। এমন অবস্থায় বিনিয়োগ খরা কাটানোর প্রত্যয়ে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে আগ্রহী হবে বিদেশিরাও। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপে সেখানে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবে এবং ইনভেস্টমেন্ট আসবে। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশি স্থানীয় রাজনীতিতে জড়িত হবার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিঅ্যাকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অনুষ্ঠানে রেমিটেন্স সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে, যে প্যানিক ছোঁয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ইসি, একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেছেন, সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দিবে। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় সিইসি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাব অবাস্তব। জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। জনমনে অধীর আগ্রহ থাকলেও নানা বাস্তবতায় এখনো ঘোষণা হয়নি জাতীয় নির্বাচনের রোডম্যাপ। কারো কারো মত, জাতীয় নির্বাচনের আগে ভোট হওয়া উচিত স্থানীয় সরকারে। আবার সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, খরচ কমাতে একদিনে হতে পারে জাতীয় ও স্থানীয় নির্বাচন। সিইসি বলছেন, খুব বাস্তবসম্মত নয় এমন চিন্তা। একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়
ইসির কাছে গ্রহণযোগ্য নয়, এটা পরিষ্কার। নিবন্ধিত সব দলকে নিয়েই ভোট করতে চায় ইসি। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা কিংবা শেষ পর্যন্ত দলটি ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিইসি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। এছাড়া দ্রুত আইনের আওতায় আনা হবে যারা জড়িত ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী নির্বাচনে বিএনপি 300 আসন পেলেও একা সরকার গঠন করবে না, গঠন করবে জাতীয় সরকার। এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তারেক রহমান সাহেব বললেন, যাদেরকে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, যুগপৎ আন্দোলন করেছি, আমরা তো আগামী নির্বাচনের পরে যে সরকার গঠন করব সেই সরকার বিএনপি একা করবে না। যদিও আমরা মেজরিটিও পাই, আমরা যদি 300 সিটের মধ্যে 200 সিটও পাই, আমরা কিন্তু একা সরকার গঠন করব না। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কেউ কেউ, এমনটি অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। ফ্যাসিবাদ পতনের এক দফা দাবি সফল হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পুনরুত্থান রুখতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ও 12 দলীয় জোটের নেতারা। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। 5 আগস্টের বিজয় বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছে, ঐক্যে চিড় ধরেছে উল্লেখ করে এর সমাধানের পথ বের করতে হবে বলেও জানান তারা। জুলাই আগস্টের মতো একত্রে থেকে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান 12 দলের প্রধানরা। 5ই আগস্টের আগ পর্যন্ত বা তার ইমিডিয়েট পর পর্যন্ত আমরা যেমন সবাই একই ভাষায় একই আবেগ নিয়ে কথা বলেছি, এই বিজয়টা সুসংহত করার জন্য এবং পতিত ফ্যাসিবাদ যাতে পুনরায় কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, সেই জন্য আমাদের ওই ঐক্য, ওই ধরনের চেতনা আমাদের অব্যাহত রাখা উচিত। বিরোধী দলীয় ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য এবং জনগণের যে নিজেদের সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটু চিড় ধরেছে, আমরা এর সমাধান করতে চাই। দেশের মানুষের কাঁধে নতুন করে বাড়ল করের বোঝা। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষ বলছেন, এভাবে করের বোঝা চাপালে জীবন ধারণ আরও কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীদের অভিযোগ, আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের কাঁধে চাপ তৈরি করা হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন করে বাড়তি শুল্ক কর যুক্ত হলে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন।
অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত মানুষ। নিত্যপণ্যের দামের দাপটে বছর জুড়ে গড় মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাড়েনি আয় রোজগার। দুর্বিষহ হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর লক্ষ্যমাত্রা পূরণে মানুষের কাঁধে নতুন করে ভ্যাটের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রেস্তোরাঁ, ওষুধ, কোমল পানীয়, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, ফল, জুস, পোশাক, গৃহস্থালী সহ শতাধিক পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া টেলিফোন, ইন্টারনেট ও এলপি গ্যাসের মতো দৈনন্দিন জরুরি সেবা ও উপকরণেও শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষ কেবল নয়, সব শ্রেণীর ভোক্তারাই পড়বেন উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে। ওষুধের দাম যদি বেড়ে যায়, ওষুধ তো নিত্য প্রয়োজনীয় মৌলিক অধিকার মানুষের, তো এই মৌলিক অধিকারের দাম যদি বেড়ে যায় তো এই মৌলিক অধিকার পূরণ করবে কিভাবে? চালের বাজার বাড়তি, তারপরে আটার বাজার বাড়তি, তেলের বাজার বাড়তি, সাবানের বাজার বাড়তি, সবই তো বাড়তি। দেখা যায় 1000 টাকা ইনকাম করিও আমাদের টাকা থাকে না। সরকার বাড়াইতেছে, সরকার কমাইতেছে, আমাকে তো কিছু করার নাই। আমরা জনগণ পরে মাঝখান জিবে পরে মরতে আছি, আর কি করবো? সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাতে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা ভ্যাট দিচ্ছেন না। কর হার কমিয়ে এসব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আরো বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কমাইতে গিয়ে যদি আমরা সংকুচিত মুদ্রানীতি ফলো করি এবং আমরা যদি ট্যাক্স এবং ভ্যাট বাড়াই, তাহলে সেখানে তো আর কোনো বিনিয়োগ হবে না, সেখানে কর্মসংস্থান হবে না, তাহলে মানুষের জীবন মান তো আরো অবনতির দিকে যাবে। কোনো না কোনো ভাবে ওনারা যদি শুধু IMF কে ফলো করে, তাহলে কিন্তু মানুষের জনগণের জীবনে আরো দুর্ভোগ নেমে আসবে। এখানে ভ্যাটের পরে যদি দেখে যে ইম্পোর্টের জিনিসের দাম কম হবে আর লোকালি প্রডিউসড জিনিস অলমোস্ট সমপরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু যেটা হবে যে আমরা বাইরেরটাই কিনবো। আর এটা কিনতে গেলে তখন যেটা হবে যে ডলারের যে মজুদ অথবা যে রিজার্ভ বিল্ডআপের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আসবে। নতুন শুল্ক কর আরোপের ফলে মানুষের অস্বস্তি আরো কয়েক গুণ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্থানীয় যে শিল্প এগুলো কিন্তু এখন গড়ে উঠছে, ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। দেশে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সাথে সমন্বিতভাবে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ৬৭ পণ্য ও সেবার শুল্ক বাড়ানোকে অন্তর্বর্তী সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। নেতারা বলছেন এতে জনগণের ভোগান্তি বাড়বে, ভাবমূর্তি সংকটে পড়বে সরকার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংকট নিরসনে এভাবে বিভিন্ন নিত্যপণ্যে ও সেবায় ভ্যাট বসানো সরকারের সঠিক পদক্ষেপ না। বিভিন্ন পণ্য ও সেবাতে শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এতে সরকারের বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীগুলো। বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান, দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। একই ধরনের অভিমত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, তাই সংকট নিরসনে দ্রুত ভোট চান তিনি। স্ব ক্ষেত্রে তারা যোগ্য মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা সক্ষমতা তো এইভাবে থাকার কথা না তাদের। কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যে যদি সেটাই ঠিক হয়, তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে তাদের কাছে ক্ষমতা দিতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এটাকে চলতে দেওয়া যাবে না, মানুষের কষ্ট হচ্ছে। এদিকে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অর্থনীতির হিসাব মেলাতে গিয়ে মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে সরকার। অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যান। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। নেতারা বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। যে বিজয় আমাদের অনিবার্য। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।
নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বেশ কিছুদিন ধরেই কাঁটা তারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা চলছে। এর মাঝেই শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের একজনকে রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরেকজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই ওপার থেকে শোনা গেল গুলির শব্দ। জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে 8 থেকে 9 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে মোহাম্মদ শহীদুল ইসলাম ও মিজানুর রহমান নামে 2 যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে শহীদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মিজানুর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহীদুল পেটে ও মিজানুর হাতে গুলিবিদ্ধ হয়েছেন। স্বজনরা জানান কয়েকজন মিলে সীমান্তের কাছে মাটি কাটতে যান শহীদুল। তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন শহীদুল। শহীদুল এখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মাটি কাটতে গেছিল, মাটি কাটতে গিয়ে বিএসএফ তাড়া করে গুলি করছে। এই তো আমি লিখছি আর আমার এই লিখছে আর আমি এখান থেকে আসছি। আমরা প্রাথমিকভাবে দেখেছি তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলিবিদ্ধ রয়েছে এবং বর্তমানে তার অস্ত্রোপচার হচ্ছে। এখন পর্যন্ত রোগীটি স্থিতিশীল রয়েছে। গুলি করার ঘটনা নিশ্চিত করেছে বিজিবি। এর আগে শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভারতে HMPV ভাইরাসে শনাক্তের পর সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বাংলাদেশ। বেনাপোল, ভোমরা সহ ভারত সংলগ্ন বন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, থার্মাল স্ক্যানার সহ কাজ শুরু করেছে বিশেষ মেডিকেল টিম। যদিও HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর বাইরে মাস্ক পরার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে না যাওয়ার তাগিদ চিকিৎসকদের। এভাবেই হ্যান্ড থার্মাল স্ক্যানারে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে বিশেষ মেডিকেল টিম। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের ক্ষেত্রে এমন সতর্কতা বাংলাদেশের বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে। ভারতে 2 শিশুর শরীরে HMPV ভাইরাস ধরা পড়ায় সব বন্দরে বাড়তি সতর্কতা বাংলাদেশ ইমিগ্রেশনের। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান সহ স্বাস্থ্যবিধির বিষয়গুলো কঠোর নজরদারিতে এনেছে মেডিকেল টিম। মাস্ক ছাড়া আসতে দিচ্ছে না, সবাইকে মাস্ক প্রদান করে আসতে হচ্ছে এবং ডাক্তারও টেস্ট করতেছে। বর্ডারে চেকিং খুব কড়াকড়ি হচ্ছে, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা, বেনাপোল স্বাস্থ্য ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। 5 বছর আগে চীন থেকে শুরু হওয়া করোনা মহামারীর দুঃসহ স্মৃতি এখনো ভোলেনি গোটা বিশ্ব। এবার চোখ রাঙানি দিচ্ছে সেই চীন থেকেই উৎপন্ন হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে জাপান, ভারত সহ বিভিন্ন দেশে। চিকিৎসকরা বলছেন HMPVর লক্ষণ অনেকটা করোনার মতোই। শুরুতে জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যথা, পরে শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, এমনকি হতে পারে নিউমোনিয়াও। HMPV একটি ইনফ্লুয়েঞ্জা গোত্রীয় ভাইরাস। এর সাথে করোনা ভাইরাসেরও গোত্রীয় মিল রয়েছে, তবে এটি করোনার চেয়ে অনেক অনেক গুণ কম সংক্রমণশীল। উত্তর আমেরিকার দেশসমূহ, প্রধানত USA তে অনেক আগে থেকে এই ভাইরাসটি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন শিশু, বয়স্ক, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই ভাইরাস। করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতো আক্রান্তের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় HMPV। আমাদের দেশের জন্য এই ভাইরাসটি নতুন কোনো কিছু না। এই ভাইরাসের সাথে আমরা অভ্যস্ত। এই ভাইরাসটিতে ভয়ের কিছু নেই। তবে কারো যদি জ্বর, সর্দি, কাশি হয়, সে ঘরে বসে না থাকে, নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রোগের উপর নজরদারি করে, তারাও কিন্তু এ বিষয়ে কোনো বিশেষ কোনো উদ্বেগ ঘোষণা করেনি। বা যে সমস্ত দেশে এটা ছড়িয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ কিন্তু বলেনি এটা কোনো নতুন কোনো উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন HMPV থেকে সুরক্ষা পেতে করোনার মতোই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করা সহ মাস্ক পরার পরামর্শও বিশেষজ্ঞদের। তারা জানান কোভিডের টিকা HMPVর সুরক্ষা দেবে না, নিতে হবে ইনফ্লুয়েঞ্জার টিকা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি। ক্ষমতায় বসার পর সরকারের উচিত ছিল দেশে শুদ্ধি অভিযান করা, তা না করে হঠাৎ পণ্যের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, ভ্যাট বাড়ানোর আগে পরামর্শের প্রয়োজন ছিল। এদিকে গণহত্যাকারীদের বিচার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয়, একটা পার্জিং চলে, আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে, সেনাবাহিনীতে পার্জিং চলে, পুলিশে পার্জিং চলে। কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত 5 মাসে সেই পার্জিংটা করতে পারে নাই, শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনো আমরা অরাজকতা দেখতে পাই, এখনো আমরা দুর্বলতা দেখতে পাই। যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করা। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সারা দেশে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে জুলাই 36 ফোরাম। শনিবার প্রশাসনিক দোদল্যমানতা, বিনিয়োগে স্থবিরতা, আসন্ন রমজান সামনে রেখে সিন্ডিকেট মুক্ত ভোগ্যপণ্যের বাজার নিশ্চিত করা এবং আর্থিক ও ব্যাংকিং খাতের অব্যবস্থাপনায় নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করেছে জুলাই 36 ফোরাম। এ সময় প্রশাসনকে দোষরমুক্ত করে সকল ক্যাডারদের মধ্যকার বৈষম্য দূর করার দাবি জানান জুলাই 36 ফোরামের আহ্বায়ক নাজির শাহিন। এ সময় আরও 11 দফা দাবি তুলে ধরেন তিনি। ফ্যাসিস্টের সহযোগী ও উচ্ছিষ্টভোগী ও নব্য রাজাকার প্রশাসনের শামীম গংদের মতো সারা দেশে উৎপেতে থাকা দুষ্টচক্র উদ্ঘাটনপূর্বক প্রশাসন এবং অন্যান্য ক্যাডারদের মাঝে যে বৈষম্য, তার যৌক্তিক সমাধান করে দ্রুততম সময়ে কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এই ঘটনা ঘটেছে। রাসেল আহমেদ দাবি করেন, চট্টগ্রাম মহানগরীর 2 নম্বর গেট এলাকায় জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসা মোড়ে একটি অফিসে বসেন। পরে চট্টগ্রাম ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেন তারা। প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাদেরকে উদ্ধার করে শিক্ষার্থীদের একটি পক্ষ। হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।
কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির ৩০তম দিনে আয়োজিত এই নাগরিক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হলে প্রাণ প্রকৃতিকে কেন্দ্রীয় জায়গায় না রাখলে কোনো উন্নয়ন প্রকল্প কাজে আসবে না। অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন সরকার এসছে, তাদের সমস্ত প্রকল্পকে নতুন করে ভাবা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং প্রাণ প্রকৃতি পরিবেশকে অগ্রাধিকার দিয়ে তার সুরক্ষার ভিত্তিতেই সমস্ত প্রকল্পকে নতুন করে সাজানো দরকার। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে গেলে প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি, কোনো কিছুই আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতি হবে। দর্শক, আগামী ৩-৪ দিনে দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঋতুচক্রের ধারাবাহিকতায় এমনটি ঘটছে। এছাড়া মাঘ মাসের শুরু থেকে রাজধানীতে ধাপে ধাপে কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পৌষের সূর্য যেন চৈত্রের ঝলকানি দেয় নগর জীবনে। ঋতুবৈচিত্র্যের ধরন হিসেবে প্রকৃতিতে শীত এলেও ধারাবাহিকতা থাকছে না। মাঘ মাস যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, নাগরিক জীবনে তখনও শীতে সেই কনকনে হিম হাওয়ার দেখা নেই, নেই ঘন কুয়াশাও। ইটপাথরের নগরীতে যেই জনগোষ্ঠী শীত কিংবা গ্রীষ্মে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই নিম্নবিত্তরাই এবার শীতের প্রকোপ টের পায়নি। গেছে বছর 3 দিন 4 দিন পরে করছে গোসল। অনেক শীতের কম আছে দেখে একটু গোসলটা করতে পারি। রাত্রে 3টার সময় হাত পাও শিলা হয়ে গেছে। এখন তো কোনো শিলা এবার শিলাই হয়ে নেই। রাতে ওই দেখা যাচ্ছে আপনার এই 1টা-2টার দিকে তখন একটু ঠান্ডা পড়ে বেশি। এসব খেটে খাওয়া মানুষ তীব্র শীতের হাত থেকে আপাত দৃষ্টিতে রেহাই পেলেও প্রকৃতির এমন বৈচিত্র্য মূলত অশনির বার্তাই দেয়। জলবায়ু পরিবর্তন ও অতি নগরায়নের ফলে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে বলে মত আবহাওয়াবিদদের। পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছপালা একটা বড় ভূমিকা পালন করে। যখনই গাছপালা কমে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যে উষ্ণায়নের যে অবস্থা সেই দিকে ধাবিত হয়। পৌষের শেষ হলেও আগামী 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-3 দিনে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা 14 তারিখ পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। এরপর 15 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋতুচক্রের ধারাবাহিকতায় এমন আবহাওয়া হলেও অতিরিক্ত বৃক্ষ নিধন ও অপরিকল্পিত শিল্পায়ন বাড়লে উষ্ণতা আরও বাড়বে বলে জানায় আবহাওয়াবিদরা, যার প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। বাণিজ্য মেলার 11তম দিনে দেখা মিলেছে ভিন্ন একটি স্টলের। মেলার 6ষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও 10 লাখ টাকার বেচা বিক্রি হয়েছে এই স্টলে। প্রায় 40টি জেলখানার কয়েদিদের হাতে তৈরি পণ্যের স্টলটির নাম কারাপণ্য। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা মিলে সবচেয়ে আলাদা একটি স্টলের। বাংলাদেশ জেলের আদলে তৈরি করা স্টলটিতে পাওয়া যাচ্ছে কারাপণ্য। প্রায় 40টি জেলের কয়েদিদের তৈরি বাহারি পণ্যে সাজানো হয়েছে কারাপণ্যের স্টল। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। টেকসই ও ভিন্নতা থাকায় এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। খুবই ভালো লাগছে যে তারাও দেশের কাজে লাগে, সংসারে অনেক কিছু খুব সস্তায় কিনা যায় তাদের জন্য। কারাপণ্য এই মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে ভালো হয়েছে, আমাদের দেশের জন্য ভালো। তাদেরকে যদি আমরা ভালো দিকে নিয়ে যেতে পারি, এটা আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে। কারাপণ্য বিক্রি থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তার 50% কয়েদিদের দেওয়া হয়। এসব অর্থ তারা নিজেদের জন্য খরচ করতে কিংবা পরিবারকে দিতে পারেন। বাকি 50% সরকারি কোষাগারে জমা হয়। এবারের মেলায় 10 লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে স্টল থেকে। বন্দীদের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং এই যে হস্তশিল্প তৈরি, এটা দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে বন্দীরা প্রশিক্ষণ নেয় এবং এই প্রশিক্ষণটা
কারাগার থেকে মুক্তি পেয়ে সমাজে যে কাজে লাগাতে পারে। গুণগত মান অনেক ভালো, সেই কারণে আমরা কাউন্টার দেখবেন সব সময় ভিড় লেগেই থাকে আমাদের, প্রচুর বিক্রি হচ্ছে, তো আমাদের খুবই ভালো সেল হচ্ছে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে কয়েদিদের নিপুণ হাতের তৈরি বাঁশ ও বেতের মুড়া, পাটের তৈরি টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলা সহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। আমি এখন যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি তার প্রবেশদ্বারে লেখা কারাপণ্য বাংলাদেশ জেল। দর্শনার্থীদের ভিড়ের পেছনে এই লেখাটির বিশেষ ভূমিকা রয়েছে। অনেকে এই নাম দেখেই কৌতূহলের বসে এই দোকানে ভিড় করছেন বলে মনে করছেন জেল কর্তৃপক্ষ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24 পূর্বাচল। দর্শক, ছোট একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা সাউথের বার্ষিক সাধারণ সভায় 2025 সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। 2025 সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী মোতাজ্জেদ বিল্লাহ। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন আইপিএলপি বিএম জাহিদ হোসেন মারুফ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে আর হাসান, ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান সম্রাট, মাহবুবুর রহমান তারেক এবং সেক্রেটারি জেনারেল কাজী নিশাত। BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় 11 ও 12 জানুয়ারি 2 দিন ব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2025 আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতু বন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের 100টিরও বেশি কোম্পানি, 4000-এর বেশি চাকরি প্রার্থী এবং 20,000-এর বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন। চাকরি প্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগ কর্তৃপক্ষের সাথে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে ছিল কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে দ্য রিমান্ড চলচ্চিত্র। শনিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে চলচ্চিত্রটির খণ্ডাংশ প্রদর্শনীর কথা থাকলেও তা বন্ধের নির্দেশ দেন বাংলা একাডেমির মহাপরিচালক। এমনকি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক অনুষ্ঠানটিও বন্ধের নির্দেশ দেওয়া হয়। এমন ঘটনার প্রতিবাদে বাংলা একাডেমির মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। তারা জানান, 30 ডিসেম্বর রিমান্ড চলচ্চিত্র প্রিভিউ করলেও এখনো প্রদর্শনীর অনুমতি মেলেনি। এটি তো জুলাই আন্দোলনের স্পিরিটের ছবি, এটি তো ফ্যাসিস্টের নগ্ন চেহারাকে উন্মোচনের একটি চলচ্চিত্রের ভাষার ছবি। তাহলে ভয় পেল কারা? এই ছবিকে তারা ছাড়পত্র দিচ্ছে বা দিচ্ছে না, না দিলে কেন দিচ্ছে না সেটা তো বলা হয়নি। সেটা কেন অবিলম্বে কারণ বলা হোক, কেন এটা দেখতে দিলেন না সেটা বলেন, এবং কি কারণে এমনকি বাংলা একাডেমিতে তার প্রবেশই বন্ধ করে দিচ্ছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। টানা 4 দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে
হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানল নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধ পরিস্থিতির হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো কোনো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছারখার এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, পানি না পাওয়ায় ব্যর্থ হচ্ছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা। দুর্যোগের মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। মোকাবেলায় একটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আরও তীব্র পূর্বাভাস থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় লাল পতাকা সতর্কতা জারি করেছেন প্রশাসন। লস অ্যাঞ্জেলসকে যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর দাবানল আগে কখনো হয়নি। যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে। দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পানি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হলেন সাকিব আল হাসান। তাতে আগামী 1 বছরের জন্য ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা এখন বড় প্রশ্ন। তবে কি এখানেই থেমে যাবে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার? সেটি দেখে আসবো প্রতিবেদনে। কখনো তিনি ছিলেন উল্লাসের নাম, কখনো বা প্রেরণার প্রতীক। সাকিব আল হাসান, যার নামের সঙ্গে মিশে আছে টাইগারদের অনেক ইতিহাস ও ম্যাচ জয়ের গল্প। তবে তার আকাশে জমেছে কালো মেঘ। গুঞ্জনটা শেষমেশ সত্যিই হলো। যে হাত দেশকে এনে দিয়েছে বহু গৌরব, যে ডেলিভারি বোকা বানিয়েছে বিশ্বের সেরা ব্যাটারদের, সেই হাত আজ থেমে গেছে নিষেধাজ্ঞার বেড়াজালে। বার্মিংহাম থেকে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে যখন সাকিবের বোলিং পরীক্ষা চলছিল, তখন প্রত্যাশা ছেয়েছিল বাংলাদেশের আকাশে। কিন্তু রিপোর্ট বলছে তার বোলিং অ্যাকশন এখনো বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী পরপর 2 বার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। সাকিবের বোলিং অ্যাকশন যদি পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে নিষেধাজ্ঞা উঠে যাবে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না মিস্টার 75, আর সে সময়টা 1 বছর। দেশের হয়ে 12,000-এরও বেশি আন্তর্জাতিক রান, 600 উইকেট। কিন্তু আজ থেকে সাকিব পরিচিত হলেন কেবল একজন ব্যাটার হিসেবে। এখন প্রশ্ন, বোলিং ছাড়া সাকিবের সুযোগ হবে কি বিশ্ব ক্রিকেট আঙিনায়? সুখন সরকার, নিউজ 24, ঢাকা। এদিকে ভক্ত সমর্থকরা আশায় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে চান না তামিম ইকবাল খান। দেশসেরা এই ওপেনারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলে মনে করেন তার সতীর্থরা। রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থারও বলেছেন একই কথা। বলেন, তামিম একজন বিশ্বমানের ক্রিকেটার, তার খেলা মুগ্ধ করেছে। সিলেট থেকে শুভদেবনাথের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। বিশ্ব ক্রিকেটে ওপেনারদের তালিকা করলে ওপরের দিকেই থাকবে তামিম ইকবালের নাম। আর শুধু বাংলাদেশ বললে তালিকায় প্রথমে থাকবেন মিস্টার খান। 2023 সালে অভিমানে অবসর নেওয়া তামিম ফিরেছিলেন বোর্ড আর তৎকালীন সরকার প্রধানের চাপে। তবে 1 সিরিজ খেলে বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। অনেকেই বলেন সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিং সিংয়ের পরিকল্পনা পছন্দ না হয় ছিল পেছনের কারণ। I am retiring from international cricket effecting
সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই আয়োজন ঘিরে তামিমকে দলে ফেরাতে উঠে পড়ে লাগে বিসিবি। নির্বাচকদের সঙ্গে মিটিংও বসতে হয় তামিমকে, তবে এখনো নেই সবুজ সংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ সেরা ওপেনার লিখেছেন আর ফিরছেন না। তামিমের এমন সিদ্ধান্তে হতাশ ভক্ত সমর্থকরা। মোহাম্মদ আশরাফুল আর ইমরুল কায়েসও দিলেন পাশে থাকার বার্তা। টপ একজন প্লেয়ার ছিলেন, বাংলাদেশ ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন, কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারেরই যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছেন এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। গুড লাক ফিউচারের জন্য। সিদ্ধান্তকে আমি অনেক সম্মান জানাই, কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল, মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল, দোস্ত আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে, এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে, হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে। রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার নিউজ 24কে বলেন, তামিম একজন বিশ্বমানের ক্রিকেটার, তার সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখতে হবে। তামিম ইকবাল বিশ্বমানের ক্রিকেটার, প্রতিপক্ষ বোলাররা তাকে সমীহ করেই খেলেন। তার বেশ কিছু ইনিংস দেখে আমি মুগ্ধ, তবে অবসরের সিদ্ধান্তটা সম্পূর্ণ তার, সেটাকে সম্মান জানানো উচিত। তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন 2023 সালের সেপ্টেম্বরে, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে। বন্ধু তামিমের এমন বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম, তোমার সঙ্গে খেলাটা আমার জন্য গর্বের। মাঠে ও মাঠের বাইরে অসংখ্য স্মৃতি তোমার সঙ্গে ভাগ করেছি। তোমার অবদান, তোমার সংগ্রাম সবকিছু আমাদের হৃদয়ে থেকে যাবে চিরকাল। এভাবেই বন্ধুকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর মুশফিকুর রহিম লিখেছেন, দুবাইয়ের সেই ম্যাচ কখনো ভুলবো না, যেখানে তুমি ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে। তুমি শুধু একজন বিশ্বমানের ব্যাটার নও, তুমি বাংলাদেশের ক্রিকেটের এক অনন্য দূত। তোমাকে মাঠে মিস করব বন্ধু। বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের আবেগঘন বার্তাগুলোই বোঝায় তামিম ইকবাল শুধু একজন সতীর্থ নন, ছিলেন একজন অনুপ্রেরণা। তার অবসর শুধু এক ক্রিকেটারের বিদায় নয়, বাংলাদেশের ক্রিকেটের এক যুগের সমাপ্তি। তামিমকে নিয়ে আবেগঘন বার্তা দিতে ভোলেননি নাজবুল হোসেন শান্ত। 391 ম্যাচ, 15,249 রান। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি তামিম ইকবাল। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম 5,000 রানের মাইল ফলক কিংবা বিশ্বকাপে ম্যাচ জয়ী ইনিংস। তামিম সবসময় ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের চালিকা শক্তি। তৌসিফুল হাসান, নিউজ 24। এবারে ফুটবলের খবর। বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। মুন্সিগঞ্জের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু থেকে দুর্বল প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর উপর চেপে বসে ঢাকা আবাহনী। 42 মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের শুরুতে এনামুল গাজীর গোলে আবারও এগিয়ে যায় আকাশী নীলরা। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 3-0 করেন ইব্রাহিম। 5 মিনিট পরে আবারও চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান বদলি খেলোয়াড় আসাদুল মোল্লা। বড় জয় নিয়ে টেবিলের 2 নম্বরে উঠে এলো মারুফুল হকের শিষ্যরা। গলফের বড় টুর্নামেন্ট যত বেশি হবে, দেশের তরুণদের মধ্যে গলফের প্রতি আগ্রহ তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে 38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা অংশ নিলে তাদের কাছ থেকে দেশের তরুণ গলফাররা শিখতে পারবেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য তারাই সুনাম বয়ে আনবেন। পরে টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে পুরুষ এককের শিরোপা জেতেন নেপালের গলফার সদ্ভাব আচার্য।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।